আজকে আমরা পদার্থের কঠিন অবস্থা চ্যাপ্টারের মধ্যে কেলাসের ত্রুটি বা ডিফেক্ট এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা বলেছিলাম যে কেলাসের গঠনকারী কণা যেগুলো রয়েছে সে কণাগুলোর একটা কিনা সুশৃঙ্খল পর্যায়ক্রমিক বিন্যাস থাকে, কিন্তু ঘটনা হলো কিনা এই বিন্যাসটা শুধুমাত্র 0 কেলভিন তাপমাত্রাতেই সম্ভব। এবারে নিশ্চয়ই বুঝতে পারছো কিনা আমাদের যে কোনো তাপমাত্রা 0 কেলভিন তাপমাত্রা থেকে বেশি স্বাভাবিক তাপমাত্রা এমনিতে। তো তাহলে সেই তাপমাত্রাতে কি হবে না, সেই তাপমাত্রাতে কিনা কণাগুলো যে নিজস্ব অবস্থান সেই অবস্থান থেকে সামান্য হলেও বিচ্যুতি ঘটবে। দেখো, 0 কেলভিন তাপমাত্রাতে কি হয় না, 0 কেলভিন তাপমাত্রাতে যে কোনো কণার তার শক্তি সর্বনিম্ন অর্থাৎ প্রায় 0। তো শক্তি সর্বনিম্ন হওয়ার জন্য কি হবে, তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলতা থাকবে না। তো বিশৃঙ্খলতা না থাকলে কি হবে না, তারা যে জায়গায় আছে সেই জায়গাতেই থাকবে। তো ওই জন্য 0 কেলভিন তাপমাত্রাতেই একমাত্র কেলাসের গঠনকারী কণাগুলোর একটা সুশৃঙ্খল সুসজ্জিত বিন্যাস থাকবে। তার থেকে বেশি যে কোনো তাপমাত্রাতেই সেই কণাগুলো যেহেতু বিশৃঙ্খলতা বেড়ে যাবে, সুতরাং বলবো কিনা তাদের অবস্থানের কিনা বিচ্যুতি ঘটবে। এই বিচ্যুতিটাকে বলছি কিনা আমরা ত্রুটি বা ডিফেক্ট। আবার কি করা হয় না না কোনো কোনো ক্ষেত্রে কিনা বাইরে থেকে ইচ্ছাকৃতভাবে কোনো অশুদ্ধি কেলাসের মধ্যে যুক্ত করে দেওয়া হয়, করে দিয়ে তার মধ্যে ত্রুটির সৃষ্টি করা হয়। কেন করা হয় না, এটা করা হয় কারণ কেলাসের মধ্যে কিছু 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 নতুন ধর্মের উদ্ভব করার জন্য, বা ধরো কেলাসের কোনো ধর্ম রয়েছে যে ধর্মটাকে আরও উৎকৃষ্ট করার জন্য। যেমন ধরো কোনো কেলাসের মধ্যে বর্ণের সৃষ্টি হতে পারে, বা কারু হচ্ছে কিনা তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পেতে পারে। তো এই সব কারণে কিনা কোনো কোনো ক্ষেত্রে বাইরে থেকে ইচ্ছাকৃতভাবে অশুদ্ধি যোগ করে ত্রুটির সৃষ্টিও করা হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি ত্রুটি কাকে বলবো না, ত্রুটি হলো তাহলে কিনা কেলাসের মধ্যে গঠনকারী যে কণাগুলো সেই কণাগুলোর স্থানের বিচ্যুতি হওয়া। যদি বিচ্যুতি হয় সেটাকে বলবো কিনা ত্রুটি। খুবই সিম্পল। সেই ত্রুটি অ্যাকচুয়ালি দু রকমের। সেই ত্রুটি দু রকমের বলতে দেখো, যদি এরকম হয় কেলাসের মধ্যে ধরো কণাগুলো রয়েছে, সে কণাগুলো থাকার পরেও যদি কিনা ইলেকট্রন মুক্ত হয়ে তার ধরো কেলাসের ফাঁকে ফাঁকে অবস্থান করে, বা ধরো এমন যদি কিছু হয় যে কেলাসের মধ্যে কোনো গর্ত বা ফাঁকা জায়গা সৃষ্টি হয় যেখানে কিনা ইলেকট্রনের ঘাটতির ফলে ওই গর্তগুলো সৃষ্টি হয়েছে, তো সেই রকমের ত্রুটি হলে তাকে বলে কিনা ইলেকট্রনিক ত্রুটি। আর যদি এমন হয় যে কণাগুলোর বিচ্যুতি, তখন তাকে বলবো কিনা আমরা পারমাণবিক ত্রুটি। তো আমরা এই পারমাণবিক ত্রুটি নিয়ে আলোচনা করব। তো ওই জন্য আমরা এখানে লিখে রেখেছি আগে থেকে সময়টা কমানোর জন্য। তো পারমাণবিক ত্রুটি, তো তার তিনটা ভাগ। একটাকে বলবো কিনা আমরা বিন্দু ঘটিত ত্রুটি, একটাকে বলবো রেখা ঘটিত ত্রুটি, এবং আরেকটা হচ্ছে কিনা তল ঘটিত ত্রুটি। আমাদের সিলেবাসে শুধুমাত্র বিন্দু ঘটিত ত্রুটি আছে এবং এটা নিয়ে আমরা আলোচনা করব। তো বিন্দু ঘটিত ত্রুটি কাকে বলে, ধরো যদি কোনো একটা কেলাসের গঠনকারী কণাগুলো এরকম হয়, ধরো পরপর এরকম করে সজ্জিত হয়, তো এইগুলোকে বলছি আমরা তো বিন্দু। আমরা আগেই জানি ল্যাটিস পয়েন্ট যেমন বলি বিন্দু। সেই বিন্দুগুলোর ত্রুটি কখন ঘটবে না, যদি এরকম হয় ধরো বাইরে থেকে যদি ধরো কোনো বিন্দু এই জায়গায় চলে আসে, ধরো বাইরে থেকে ধরো এরকম জায়গায় এলো 1 নম্বর, বা হতে পারে কিনা এই কেলাসের মধ্যেই যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো যদি কিনা এখান থেকে এখানে চলে আসতে পারে, তাও হতে পারে। এগুলোকে বলে, আমি বললাম এই যে ফাঁকা জায়গাগুলো এগুলোকে বলে কিনা অন্তঃস্থানিক স্থান, বা বলে ইন্টারস্টিসিয়াল স্পেস। তাহলে এরকম হতে পারে এই জায়গায় আসতে পারে, বা হতে পারে কিনা কেলাসের মধ্যে কোনো কোণা বিন্দু বাইরে চলে যেতে পারে। তার মানে বিন্দু ঘটিত ত্রুটি তার মানে 3 রকম ভাবে হতে পারে। কি বললাম না, যদি হতে পারে কিনা কেলাসের মধ্যে অন্য কোনো কোণা বাইরে থেকে যদি ভিতরে প্রবেশ করে মানে অন্তঃস্থানিক স্থানে আসে, বা ধরো কিনা কেলাসের মধ্যে কোনো কোণা যদি বাইরে চলে যায়, বা কেলাসের মধ্যেই কোনো কোণা তার নিজের যে অন্তঃস্থানিক স্থান আছে সেখানে চলে আসে, তাহলে বলবো কিনা বিন্দু ঘটিত ত্রুটির সৃষ্টি হবে। খুবই সিম্পল। এই যে বিন্দু ঘটিত ত্রুটি তার আবার 3টা ভাগ। 1 নম্বর বলবো কিনা স্টয়সিওমেট্রিক ত্রুটি, 2 নম্বর নন স্টয়সিওমেট্রিক ত্রুটি, 3 নম্বর বলবো কিনা অশুদ্ধি জনিত ত্রুটি। দেখো, নন স্টয়সিওমেট্রিক মানে এই যে স্টয়সিওমেট্রি ব্যাপারটা আমাদের কাছে নতুন। তো স্টয়সিওমেট্রি বলতে কি বোঝায় সেটা আমরা এখন একটু দেখি। স্টয়সিওমেট্রি কথাটার মানে হলো কিনা রাসায়নিক সংখ্যার অনুপাত। রাসায়নিক সংখ্যার অনুপাত, যদি রাসায়নিক সংখ্যার অনুপাত একই থাকে ত্রুটির পরেও, তাহলে বলবো কিনা স্টয়সিওমেট্রিক ত্রুটি। আর যদি একই না থাকে তখন তাকে বলে নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। তাহলে আমরা আগে জানি যে স্টয়সিওমেট্রি বা রাসায়নিক সংখ্যা অনুপাত বলতে কি বোঝায়। ধরো আমি বলছি এবি কোনো একটা কেলাস, ধরো এবি কোনো একটা কেলাস, সেই কেলাসের মধ্যে উদাহরণস্বরূপ আমি বলছি কিনা এ ক্যাটায়ন আছে, বি অ্যানায়ন আছে, এবং ক্যাটায়নের সংখ্যা ধরো আমি বলছি 1000টা, অ্যানায়নের সংখ্যা ধরলাম 1000টা। নিশ্চয়ই বুঝতে পারছো কিনা এ ইজ টু বি মানে এ প্লাস এবং বি মাইনাসের অনুপাতটা কত না 1:1। ধরো এটা কেলাস, তখন ত্রুটি হয়নি ধরো উদাহরণস্বরূপ। এবারে কেলাসের মধ্যে ত্রুটি হলো, এমন যদি ত্রুটি হয়, ত্রুটি হওয়ার পরেও এ প্লাস এবং বি মাইনাস যে আয়নের অনুপাত সেই অনুপাতটা যদি একই থাকে, ধরো উদাহরণস্বরূপ আমি বলছি, ধরো দুটো এ প্লাস বেরিয়ে গেছে, দুটো বি মাইনাস বেরিয়ে গেছে, তাহলেও তো অনুপাত একই থাকবে না। তো যদি তাহলে একই থাকে অনুপাত, তখন সেই ত্রুটিটাকে বলবো কিনা স্টয়সিওমেট্রিক ত্রুটি। তার মানে ব্যাপারটা কি হলো
যদি কোনো একটা কেলাসের মধ্যে এমন ত্রুটির সৃষ্টি হয় যার ফলে কেলাসের মধ্যেকার যে কণাগুলো রয়েছে বা আয়নগুলো রয়েছে তাদের যে রাসায়নিক সংখ্যার অনুপাতটা ছিল সেই অনুপাতটা যদি পরিবর্তন না হয় তাহলে বলবো কিনা স্টয়কিওমেট্রিক ত্রুটি। আর যদি পরিবর্তন হয়ে যায় কোনো কারণে তাকে বলবো কিনা আমরা নন স্টয়কিওমেট্রিক ত্রুটি। ওই জন্য আমি এখানে লিখে রেখেছি, দেখো স্টয়কিওমেট্রিক ত্রুটি মানে রাসায়নিক সংখ্যানুপাতের পরিবর্তন হবে না, আর নন স্টয়কিওমেট্রিক ত্রুটি মানে রাসায়নিক সংখ্যানুপাতের পরিবর্তন হবে। আর এরকম ত্রুটি আছে তাকে বলছে অশুদ্ধিজনিত ত্রুটি। এই ত্রুটিটা কি হয় না, বাইরে থেকে ইচ্ছাকৃতভাবে বেশিরভাগ ক্ষেত্রে কোনো অশুদ্ধি যুক্ত করা হয় কোনো ক্লাসের মধ্যে, যাতে করে সেই ক্লাসের মধ্যে ত্রুটির সৃষ্টি করা হয়, এবং করা হয় এই জন্যই যাতে করে ক্লাসের মধ্যে কিছু নতুন ধর্ম বা কিছু ধর্ম উৎকৃষ্ট করা যায়, তার জন্য করা হয়। তো যাই হোক, তো এইগুলো হচ্ছে বিন্দু ঘটিত ত্রুটির তিনটা ভাগ। তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে কিনা স্টয়কিওমেট্রিক ত্রুটি। তো সেটা কাকে বলে সেই সম্বন্ধে আমরা আসবো। তো স্টয়কিওমেট্রিক কথার মানে তো বুঝতে পারলাম রাসায়নিক সংখ্যানুপাত, এবং এটাও বুঝতে পারলাম যে স্টয়কিওমেট্রিক ত্রুটি মানে রাসায়নিক সংখ্যানুপাতের পরিবর্তন হবে না। অ্যাকচুয়ালি এই যে ত্রুটিটা কিনা স্বাভাবিক, মানে এমনি সহজাত। ধরো আমাদের তাপমাত্রা তো এমনিতেই বেশি, বললাম 0 কেলভিন তাপমাত্রা থেকে, সুতরাং এই তাপমাত্রাতে এমনিতেই ক্লাসের মধ্যে কিছু ত্রুটি থাকবেই, এবং সেই ত্রুটিটা অ্যাকচুয়ালি স্টয়কিওমেট্রিক ত্রুটিটা ঘটে। তো ওই জন্য আমরা এই যে ত্রুটি স্টয়কিওমেট্রিক ত্রুটি, একে বলবো কিনা আমরা সহজাত ত্রুটি বা বলে ইন্ট্রিনসিক ডিফেক্ট, এবং এটা তাপমাত্রা বৃদ্ধির ফলে ঘটছে বলে একে আরও বলা হয় কিনা থার্মোডিনামিক ডিফেক্ট। যাই হোক, তো এই যে এই ত্রুটিটা কিনা দুরকম ভাবে হতে পারে। যারা অআয়নীয় যৌগ তাদের ক্ষেত্রে দুরকম ভাবে হতে পারে। তো 1 নম্বর বলবো কিনা আমরা শূন্যতা জনিত ত্রুটি, এবং 2 নম্বর বলবো কিনা অন্তঃস্থানিক ত্রুটি। প্রথমে আসবো আমরা শূন্যতা জনিত ত্রুটি সম্বন্ধে। দেখো, ধরো আমি বলছি কিনা কোনো একটা ক্লাস এরকম টাইপের আছে, ধরো এর মধ্যে এখনো ত্রুটি হয়নি, ধরো এরকম ক্লাস জালক। যদি এরকম হয় ক্লাস জালকের যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো, ধরো কতগুলো বিন্দু যদি কিনা গঠনকারী কণা দ্বারা অনধিকৃত থাকে, মানে গঠনকারী কণা তার মধ্যে যদি না থাকে, ধরো উদাহরণস্বরূপ এখানে কোণা নেই, মানে ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে, তো সেই যে ত্রুটি তাকে বলবো কিনা শূন্যতা জনিত ত্রুটি। খুবই সিম্পল। তাহলে বলবো কিনা তাহলে বলবো এরকম করে যে স্টয়কিওমেট্রিক ত্রুটির ফলে বলবো কিনা যে কোনো একটা কেলাস জালকের মধ্যে যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলো যদি কিনা কোণা দ্বারা অনধিকৃত থাকে তাহলে সেই ত্রুটিকে বলবো কিনা আমরা শূন্যতা জনিত ত্রুটি। এবং নিশ্চয়ই এটা বুঝতে পেরে গেছে, দেখো কোণা সংখ্যা যেহেতু কমে যাচ্ছে, ঘনত্ব কিন্তু এখানে কমে যাবে। খুবই সিম্পল। এবার আসবো আমরা অন্তঃস্থানিক ত্রুটি। খুবই সহজ এটাও। দেখো, তার আগে আমরা বললাম যে অন্তঃস্থানিক স্থান বলতে কি বুঝেন, এই জায়গাগুলোকে বলে অন্তঃস্থানিক স্থান। তাহলে কোণাগুলো যেখানে রয়েছে তার মাঝে যে ফাঁকা জায়গা তাকে বলবো অন্তঃস্থানিক স্থান বা বলে ইন্টারস্টিশিয়াল স্পেস। যদি এরকম হয়, ধরো কোনো কোণা এই অন্তঃস্থানিক স্থানে এসে প্রবেশ করে, ধরো অন্তঃস্থানিক স্থানে ধরো কোণা রয়েছে, তো তাকে বলবো কিনা অন্তঃস্থানিক ত্রুটি। খুবই সহজ জিনিস। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু দেখো এখানে কোণার সংখ্যা বেড়ে গেল, সুতরাং এখানে কিন্তু ঘনত্ব বাড়বে, ঠিক আছে। এবং এই শূন্যতা জনিত ত্রুটি এবং অন্তঃস্থানিক ত্রুটি হচ্ছে কিনা যারা অআয়নীয় যৌগ তাদের ক্ষেত্রে কিনা দেখা যায়। যদি আয়নীয় যৌগ হয় তাদের ক্ষেত্রে কিনা যে স্টয়কিওমেট্রিক ত্রুটি হবে তাদের দুটো ভাগ, একটাকে বলে কিনা শর্টকি ত্রুটি আর একটাকে বলে কিনা ফ্রেনকেল ত্রুটি। তো সেগুলো বিরাট ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা শর্টকি ত্রুটি সম্বন্ধে আলোচনা করবো, তারপরে করবো কিনা ফ্রেনকেল ত্রুটি, এবং এদের মধ্যে পার্থক্য ভালো করে রাখবে। তো দেখা যাক, সেগুলো আমরা করব। প্রথমে আসবো আমরা শর্টকি ত্রুটি সম্বন্ধে। দেখো, যদি এরকম হয় কোনো একটা আয়নীয় ক্লাসের মধ্যে ধরো ক্যাটায়ন যদি বাইরে চলে যায়, ক্যাটায়ন তার নিজের স্থান ত্যাগ করে ধরো বাইরে চলে গেল, তো চলে গেলে কি হবে, ধরো উদাহরণস্বরূপ আমি যদি বলি এটা একটা আয়নীয় ক্লাস, তো ক্লাসে ধরো একটা ক্যাটায়ন ধরো বাইরে চলে গিয়ে কি হবে, একটা ফাঁকা জায়গা তৈরি হলো। তো সমস্যা হলো কিনা, দেখো আগে ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের পরিমাণ কিন্তু সমান ছিল, অর্থাৎ তড়িৎ প্রসমতা বজায় ছিল। কিন্তু ক্যাটায়ন যদি বাইরে চলে যায় তাহলে কি হবে না, তড়িৎ প্রসমতা আর বজায় থাকবে না। তখন কি হবে না, পাশের কোনো একটা অন্তঃস্থানিক স্থান থেকে একটা অ্যানায়নও কি করতে পারে না, বাইরে চলে যেতে পারে। তাহলে অ্যানায়নও বাইরে চলে গেল, ক্যাটায়নও বাইরে চলে গেল। তো এর ফলে যে ত্রুটির সৃষ্টি হবে তাকে বলবো কিনা আমরা শর্টকি ত্রুটি। দেখো, এখানে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সঙ্গে বেরোলো এবং সমান সংখ্যাই বেরোলো, সুতরাং আগেতেও M+ এবং X- এর অনুপাত যা ছিল পরেও কিন্তু অনুপাতটা একই থাকবে, অর্থাৎ এটা একটা স্টয়কিওমেট্রিক ত্রুটি। অর্থাৎ বলবো কিনা এখানে রাসায়নিক সংখ্যানুপাতের কোনো পরিবর্তন ঘটবে না, এবং এখানে কিনা ক্যাটায়ন এবং অ্যানায়নের আধান যেহেতু কিনা সমান থাকলো, সুতরাং বলবো এই তড়িৎ প্রসমতাও বজায় থাকবে। তাহলে সংজ্ঞাটা কি বলবো না, বলবো কিনা যদি কোনো আয়নীয় যৌগের থেকে বা আয়নীয় যৌগের ক্লাস থেকে সমান সংখ্যায় ক্যাটায়ন এবং অ্যানায়ন নিরুদ্দিষ্ট হয় বা বাইরে চলে যায়, তাহলে যে ত্রুটি সৃষ্টি হয় তাকে বলবো কিনা আমরা শর্টকি ত্রুটি। এই ত্রুটি দেখাবে কারা,
না কারা দেখাতে পারে না আয়নীয় যৌগ যারা ধরো তারা তো দেখায়, তো তাদের মধ্যে যদি এই দুটো শর্ত থাকে তাহলে আমরা বলবো কিনা দুটো শর্ত যে কারা দেখাবে। এক নম্বর বলবো কিনা দেখো যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সঙ্গে বেরোচ্ছে সুতরাং বলবো কিনা এদের আকার দুটো প্রায় সমান হবে। তাহলে বলবো কিনা ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার যদি প্রায় সমান হয়, ক্যাটায়ন ও অ্যানায়নের আকার প্রায় সমান হবে। প্রায় সমান যদি হয় তাহলে বলবো কিনা এরকম ত্রুটি দেখাবে, এক নম্বর। এবং দু নম্বর হচ্ছে কিনা যদি কোঅর্ডিনেশন নাম্বার অর্থাৎ সবর্গাঙ্ক সংখ্যা বেশি হয়। আচ্ছা এটা কেন বেশি হলে এরকম ত্রুটি দেখায় সেটা সম্বন্ধে আমরা পরে বলছি যখন ফ্রেন্কেল ত্রুটি বলবো। তাহলে এই দুটো হলো কিনা শর্ত, বা এই দুটো যদি মেনটেন করে কোনো আয়নের যৌগ তাহলে তারা এরকম ত্রুটি দেখাবে। উদাহরণ কারা এরকম দেখাতে পারি বললাম, এই দুটো তো শর্ত হলো। উদাহরণ হচ্ছে কিনা NaCl মানে গ্রুপ 1 এর যে সমস্ত কিনা হ্যালাইড যৌগ হ্যালাইড তারা হচ্ছে কিনা এই শর্টকি ত্রুটি দেখায়, যেমন NaCl ধরো আর KCl ইত্যাদি। ঘনত্বের পরিবর্তন ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো। ঘনত্বের পরিবর্তন ধরো এখানে যেহেতু কিনা ক্যাটায়ন এবং অ্যানায়ন অর্থাৎ কণার সংখ্যা এখানে কিন্তু হ্রাস পাচ্ছে। কণার সংখ্যা হ্রাস পেলে কি হবে না ভর হ্রাস পাবে, আর ভর যদি হ্রাস পায় তাহলে কি বলবো আয়তন তো একই রয়েছে, ঘনত্ব তাহলে হ্রাস পাবে। তাহলে আমরা বলবো কিনা এখানে ঘনত্ব হ্রাস পাবে। তাহলে এই হলো কিনা শর্টকি ত্রুটি সম্বন্ধে। তাহলে কি কি জানতে হবে, সংজ্ঞাটা ভালো করে পড়তে হবে। কারা দেখাতে পারে শর্টকি ত্রুটি প্রদর্শনকারী আয়নের যৌগ কারা, মানে কারা দেখাবে, শর্ত কি, ক্যাটায়ন এবং অ্যানায়নের আকারটা প্রায় সমান হতে হবে, আর কি বললাম না কোঅর্ডিনেশন নাম্বারটা কিনা বেশি হতে হবে, এবং উদাহরণ দু একটা করে রাখবে। আর হচ্ছে কিনা যেহেতু এখানে কণার সংখ্যা হ্রাস পাচ্ছে সুতরাং ঘনত্ব হ্রাস পাবে। এটা হলো কিনা শর্টকি ত্রুটি। তো এরপরে আমরা করবো কিনা ফ্রেন্কেল ত্রুটি। ফ্রেন্কেল ত্রুটি কাকে বলবো, এবারে বলবো ফ্রেন্কেল ত্রুটি। এখানে ক্যাটায়ন ছিল, এখানে ধরে অ্যানায়ন ছিল, তো ফ্রেন্কেল ত্রুটি কাকে বলবো না দেখো কোনো আয়নের ক্লাসের মধ্যে এরকম হতে পারে যে তার ক্যাটায়ন বা তার কোনো আয়ন, অ্যাকচুয়ালি এখানে ক্যাটায়ন হবে কারণ ক্যাটায়নের আকারটা ছোট হয় বলে আমি বলছি পরে। তো যদি এরকম হয় যে ক্যাটায়ন তার নিজের স্থান ত্যাগ করে অন্তঃস্থানের স্থানে এসে প্রবেশ করে তাহলে এই ফ্রেন্কেল ত্রুটির সৃষ্টি হবে। কি বললাম, যদি কোনো একটা আয়নীয় ক্লাসের মধ্যে কোনো আয়ন, অ্যাকচুয়ালি বলবো ক্যাটায়ন, সে নিজের স্থান ত্যাগ করে যদি অন্তঃস্থানের স্থানে আসে তাহলে যে ত্রুটির সৃষ্টি হবে তাকে বলবো কিনা ফ্রেন্কেল ত্রুটি। ধরো উদাহরণস্বরূপ এই যে ধরো একটা ক্যাটায়ন, সে কি করবে নিজের স্থান ত্যাগ করে ধর এখানে চলে এলো, অন্তঃস্থানিক স্থানে চলে এলো, তো জানি আমরা এগুলো অন্তঃস্থানিক স্থান বলে, তো এরপরে যে ত্রুটি হবে তাকে বলবো কিনা ফ্রেন্কেল ত্রুটি। তো এখানে দেখো যেহেতু কিনা ক্লাসের মধ্যেই কোনা তার স্থান পরিবর্তন হয়েছে, তো কোনার সংখ্যা কমছেও না বাড়ছেও না, এবং আধানের পরিমাণ যা ছিল একই থাকবে, অর্থাৎ তড়িৎ প্রসঙ্গত বোঝা থাকবে। এবং কিনা দেখো এখানে M+ এবং X- এর পরিমাণে বা অনুপাতের পরিমাণটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং বলবো কিনা এখানে রাসায়নিক সংখ্যানুপাতের কোনো পরিবর্তন হবে না, ওই জন্য এটা একটা স্টয়চিওমেট্রিক ত্রুটি। তাহলে কাকে বলবো, তাহলে বলবো কোনো একটা আয়নের যৌগের বলবো কি না কোনো আয়ন অর্থাৎ ক্যাটায়ন, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ক্যাটায়ন হবে, সেই ক্যাটায়ন নিজের স্থান ত্যাগ করে যদি অন্তঃস্থানিক স্থানে আসে তাহলে যে ত্রুটির সৃষ্টি হবে তাকে বলবো কিনা ফ্রেন্কেল ত্রুটি। কারা দেখাবে, শর্ত কি, দেখো যেহেতু কিনা ক্যাটায়নটা এখান থেকে এখানে আসছে, তো এখানে আসবে, তো এখানে তো ধরো ফাঁকা স্থান আছে, তো কে আসবে না যার আকারটা ছোট হবে, তাহলে বলবো কিনা এখানে ক্যাটায়নের আকারটা কিন্তু অনেক ছোট হতে হবে। তাহলে বলবো কিনা যে ক্যাটায়নের আকার অ্যানায়ন অপেক্ষা ছোট হতে হবে, অ্যানায়ন অপেক্ষা ছোট হতে হবে, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে কিনা কোঅর্ডিনেশন নাম্বারটা এক্ষেত্রে কি হবে না অনেক কম হতে হবে। কেন, দেখো কোঅর্ডিনেশন নাম্বার কম হলে ফাঁকা জায়গার পরিমাণটা বাড়বে। দেখো এর চতুর্দিকে যদি কণার সংখ্যা অনেক বেশি হয় তখন এই জায়গার পরিমাণটা কমে যাবে, আর জায়গার পরিমাণ কমে গেলে কি হবে না ক্যাটায়নের জায়গায় প্রবেশ করতে পারবে না। তাহলে যদি চতুর্দিকে কণার সংখ্যা কম থাকে অর্থাৎ সবর্গাঙ্ক সংখ্যা যদি কম হয় তাহলে ফাঁকা জায়গার পরিমাণ বাড়বে, আর ফাঁকা জায়গার পরিমাণ বাড়লে ক্যাটায়ন সহজে এখানে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা বলবো কিনা কোঅর্ডিনেশন নাম্বার কি হবে না কম হতে হবে, কম হবে। উদাহরণ কারা দেখাবে, যেমন সিলভার ক্লোরাইড, উদাহরণ একটা দুটো করে রাখবে, AgBr ইত্যাদি। ঘনত্বের পরিবর্তন কি হবে না দেখো যেহেতু ক্যালাসের মধ্যে গঠনকারী কণার কোনো পরিবর্তন ঘটছে না, আগেও যা ছিল তাই আছে, তো ঘনত্বের কোনো পরিবর্তন হবে না, ঘনত্ব একই থাকবে। হ্যাঁ,
ঘনত্ব আগেও যা ছিল এখনো তাই থাকবে। তাহলে এগুলো হলো কিনা শর্টকি ত্রুটি এবং ফ্রেন্কেল ত্রুটি সম্বন্ধে জানলাম আমরা। তো এদের পার্থক্য করতে হবে। দেখো যেগুলো আমরা পড়লাম সেখান থেকে কিন্তু পার্থক্য করতে পেরে যাবো। তাহলে 1 নম্বর পার্থক্য এরকম বলবো, সংজ্ঞাটা শর্টকি ত্রুটির ক্ষেত্রে কি হয় না, ক্যাটায়ন আয়ন একই সঙ্গে বেরোচ্ছিল, আর এখানে কি হয়েছিল না, ক্যাটায়ন নিজের স্থান ত্যাগ করে অন্তঃস্থানে এসেছে। 2 নম্বর বলবো কিনা যে শর্টকি ত্রুটির ক্ষেত্রে বলবো কিনা যে ক্যাটায়নের আকার এবং অ্যানায়নের আকার প্রায় সমান হবে যে সমস্ত আয়নের যুগের ক্ষেত্রে তারা দেখাতে পারে। আর এক্ষেত্রে বলবো কিনা যেসব আয়নের যুগের ক্ষেত্রে ক্যাটায়নের আকারটা ছোট তারা দেখায় ফ্রেন্কেল ত্রুটি। আর 3 নম্বর পয়েন্ট এরকম করে বলবো যে সবরকাঙ্ক সংখ্যা যদি বেশি হয় তাহলে দেখাবে কিনা শর্টকি ত্রুটি, আর সবরকাঙ্ক সংখ্যা কম হলে বলবো কিনা ফ্রেন্কেল ত্রুটি দেখায়। আর বলবো কিনা শর্টকি ত্রুটির ক্ষেত্রে ঘনত্বের হ্রাস হয়, আর এক্ষেত্রে বলবো ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। তো খুবই সিম্পল, এগুলো হচ্ছে কিনা শর্টকি ত্রুটি এবং ফ্রেন্কেল ত্রুটির পার্থক্য, এগুলো ভালো করে করবে, বিরাট ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা আসবো যে নন স্টয়সিওমেট্রিক ত্রুটি সম্বন্ধে। তাহলে এতক্ষণ আমরা করলাম স্টয়সিওমেট্রিক ত্রুটি, এবার করবো কিনা নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। ধরো এখানে m প্লাস ছিল। আচ্ছা, নন স্টয়সিওমেট্রিক ত্রুটি কাকে বলে আমরা আগেই বললাম যে যদি কোনো এরকম হয়, কোনো গ্যালাক্সির মধ্যে এমন ত্রুটি সৃষ্টি হয় যাতে করে সেই গ্যালাক্সের গঠনকারী কণাগুলোর রাসায়নিক সংখ্যানুপাতের পরিবর্তন ঘটে যাবে, তখন তাকে বলবো কিনা নন স্টয়সিওমেট্রিক ত্রুটি। এবার যে সমস্ত যৌগের ক্ষেত্রে নন স্টয়সিওমেট্রিক ত্রুটি ঘটে আয়নের যৌগের ক্ষেত্রে, তাদের কি হয়, তাদের গঠনকারী কণাগুলোর যে অনুপাত, সেই অনুপাতটা কিনা ভগ্নাংশ চলে আসে। উদাহরণস্বরূপ ধরো Fe.88 এরকম টাইপের যৌগ হয় যেখানে দেখো ভগ্নাংশ, অনুপাতগুলো ভগ্নাংশ। তো এই সমস্ত যৌগগুলোকে বলা হয় কিনা বিজ্ঞানী বার্থোলেটের নাম অনুসারে বলা হবে কিনা বার্থোলাইট যৌগ। কি বলা হয়? বার্থোলাইট যৌগ। এবার দেখো এই নন স্টয়সিওমেট্রিক ত্রুটি কিনা দু রকম হতে পারে। তার আগে বলি, ধরো যদি আমরা MX টাইপের কোনো একটা আয়নীয় যৌগকে নিয়ে আমরা দেখি তার মধ্যে নন স্টয়সিওমেট্রিক ত্রুটি, তাহলে এখানে দেখো দুটো জিনিস আছে, একটা M+X- ধাতব ক্যাটায়ন, একটা অ্যানায়ন। তো তাহলে যদি দেখো এই যৌগের মধ্যে নন স্টয়সিওমেট্রিক ত্রুটি হয়, ঘটতে পারে দু রকম। হতে পারে আনুপাতিক দিক থেকে M এর পরিমাণ বেড়ে যেতে পারে, বা আনুপাতিক দিক থেকে M এর পরিমাণ কমে যেতে পারে। যদি M এর পরিমাণ বেড়ে যায় তখন তাহলে বলবো কিনা ধাতুর আধিক্য ঘটলো, ধাতব ক্যাটায়নের আধিক্য, অর্থাৎ বলা হয় ধাতব আধিক্য। আর যদি এর পরিমাণটা কমে যায় তখন তাকে বলবো ধাতব ঘাটতি। তাহলে নন স্টয়সিওমেট্রিক ত্রুটি দুটো ভাগ, একটা বলবো কিনা ধাতব আধিক্যজনিত ত্রুটি, ধাতব আধিক্যজনিত ত্রুটি, আর একটাকে বলবো আমরা ধাতব ঘাটতিজনিত ত্রুটি। সেটা আমরা এখানে লিখছি না, প্রথমে পড়বো ধাতব আধিক্যজনিত ত্রুটি, মেটাল এক্সেস। দেখো আবার ধাতব আধিক্য ঘটবে কখন না, যদি এরকম হয় যে ধরো ধরো আমি একটা উদাহরণস্বরূপ বলছি, আয়নীয় কেলাসে আমি এঁকেছি এখানে, তোর এখানে ধাতব আধিক্য ঘটবে কত, M+ এর পরিমাণটা বাড়বে কখন, যদি এরকম হয় যে অ্যানায়ন বেরিয়ে চলে যায় বা বাইরে থেকে ক্যাটায়ন ধর এরকম জায়গায় আসে, তাহলে ধাতব আধিক্য হতে পারে দুরকম হবে। 1 নম্বর বলবো কিনা আমরা যদি অ্যানায়নের শূন্যতা হয়, আর 2 নম্বর বলবো কিনা ক্যাটায়নের অন্তঃস্থানে স্থানে প্রবেশ ঘটে। তাহলে আমরা কি বলবো না, দুটো ভাবে হতে পারে। 1 নম্বর বলবো কিনা অ্যানায়নের শূন্যতা, মানে এটাকে এই পয়েন্টটাকে এরকম করে বলবো, অ্যানায়নের শূন্যতার ফলে ধাতব আধিক্য জনিত ত্রুটি। আর একটা বলবো কিনা ক্যাটায়নের অন্তঃস্থানী স্থানে প্রবেশের ফলে ধাতব আধিক্য জনিত ত্রুটি। তো প্রথমে আমরা অ্যানায়নের শূন্যতার ফলে ধাতব আধিক্য জনিত ত্রুটি সম্বন্ধে পড়বো, ওই জন্য বাকিটা আমি আর লিখছি না, পরে লিখছি। তো এইটা কিভাবে ঘটে, দেখো যদি এরকম হয় কোনো একটা আয়নীয় কেলাস থেকে যদি কোনো একটা অ্যানায়ন বাইরে চলে যায়, তো অ্যানায়ন যদি বাইরে চলে যায় তখন কি হবে না, এই জায়গাটা ফাঁকা জায়গা তৈরি হবে, তার জন্য বলছি অ্যানায়নের শূন্যতা। কিন্তু সমস্যা হলো যদি অ্যানায়নটা বাইরে চলে যায় তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের পরিমাণটা যে সমান ছিল আগে, সেই আধানের পরিমাণ কিন্তু আর সমান থাকবে না, কারণ সেক্ষেত্রে কিন্তু পজিটিভ চার্জের পরিমাণটা বেড়ে যাবে। তো সেইটা যাতে না হয় তার জন্য কি হবে, যে জায়গায় ফাঁকা জায়গা তৈরি হয়েছে সেই জায়গায় ইলেকট্রন এসে প্রবেশ করবে। তাহলে অ্যানায়নের শূন্যতা এবং সেই শূন্যতাতে একটা ইলেকট্রনের প্রবেশ, তো এর ফলে বলবো কিনা এরকম ত্রুটির সৃষ্টি হবে। এই যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা যে জায়গায় আছে, এই যে স্থানটা, এই যে বিন্দুটা, একে বলা হয় কিনা বর্ণবিন্দু। কি বলছি আমরা, বর্ণবিন্দু। কেন বর্ণবিন্দু বলে, কারণ ইলেকট্রনটা আছে বলেই এই কেলাসটা কিনা রঙিন হবে, কালার দেখাবে। কেন না, দেখো যদি
ধরো এই কেলাসটা এনার্জি গ্রহণ করে, শক্তি গ্রহণ করে, তখন সে কি করবে না, দৃশ্যমান যে আলোর অঞ্চল, সেই দৃশ্যমান আলোর কোনো অংশ থেকে সে এনার্জি গ্রহণ করে সে ভূমিস্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাবে, অর্থাৎ গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাবে ইলেকট্রন। তো গেলে কি হবে না, সে তখন কাঁপবে, তার কম্পন শুরু হবে। কম্পন শুরু হলে কি হবে না, সে আলো বিকিরণ করবে, যে আলো সে গ্রহণ করে গিয়েছিল তার পরিপূরক কালারটা সে দেখাবে। তো ওই জন্য কি হয় না, কেলাস বর্ণযুক্ত হয়, ওই জন্য এই বিন্দুটাকে বলা হয় কিনা বর্ণবিন্দু। তো যদি আমরা একটা উদাহরণ দেওয়া যাক, ধরো যদি আমরা একটা উদাহরণ দিই, ধরো NaCl এর কেলাস, তো NaCl এর কেলাসকে যদি কিনা সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে, ধরো সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, তাহলে কিনা এর কালারটা হয়ে যাবে কি না হলুদ বর্ণ। উত্তপ্ত করলে কি হয়ে যায় না হলুদ হয়ে যাবে। কেন হয়, পরীক্ষায় পড়ে, ইম্পর্টেন্ট। তো কেন হয়, ধরো আমি উদাহরণস্বরূপ বলছি, NaCl এর কেলাস ধরো এরকম টাইপের, একটা Na প্লাস, একটা Cl মাইনাস, Na প্লাস, এরকম, হ্যাঁ, ধরো Cl মাইনাস, Na প্লাস, Cl মাইনাস, Na প্লাস, Cl মাইনাস, Na প্লাস, ধরো এরকম ধরো কেলাস আছে। তো এর সঙ্গে যদি সোডিয়াম বাষ্পকে রেখে উত্তপ্ত করি, তো সোডিয়াম বাষ্প মানে সোডিয়াম পরমাণু আকারে আছে, তার মানে খুবই সে সক্রিয়, খুবই সে সক্রিয়। তো ওই জন্য সে কি করবে না, এই যে কেলাস, তো কেলাসের মধ্য থেকে অ্যানায়ন Cl মাইনাসকে টেনে বার করে আনবে। তাহলে টেনে বার করে আনলে কি হবে, এখানে ফাঁকা জায়গা তৈরি হবে, তাহলে এখানে চলে এলো Cl মাইনাস, এখানে হলো ফাঁকা জায়গা। তো Cl মাইনাস বেরিয়েছে, এখানে কি হবে না, সোডিয়াম কি করবে তখন এর সঙ্গে যুক্ত হবে। এর সঙ্গে যুক্ত হলে কি, সোডিয়ামকে সোডিয়াম প্লাস হতে হবে, তার জন্য সে একটা ইলেকট্রন বর্জন করবে, করে সোডিয়াম প্লাস হলো। সেই সোডিয়াম প্লাস আর Cl মাইনাস তারা যুক্ত হয়ে তৈরি করলো কি NaCl। এবং যে ইলেকট্রনটা সে বর্জন করলো, সেই ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো না, যেখান থেকে Cl মাইনাস বেরিয়ে গেছিল সেই জায়গায় সে প্রবেশ করলো। তো তার মানে এখানে বর্ণ বিন্দু সৃষ্টি হলো, আর বর্ণ বিন্দু সৃষ্টি হয়েছে বলে তার কালার, সে কালার দেখাবে এবং কালারটা হলুদ হয়। একই রকম উত্তর হবে যদি কিনা আমরা বলি KCl। তো KCl কে যদি কিনা পটাশিয়াম বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়, তাহলে কালারটা হবে কিনা বেগুনি। ইম্পর্টেন্ট, যেমন আগেরটা হলো এরকম একই অ্যান্সার হবে। আর যদি কিনা LiCl কে যদি উত্তপ্ত করা হয় Li বাষ্পের উপস্থিতিতে, তাহলে কিনা কালারটা হবে গোলাপি, এবং এরও উত্তরটা কিন্তু সেম। তাহলে এখানে কিন্তু ইম্পর্টেন্ট বর্ণবিন্দু কাকে বলে, এবং এই যে দুটো তিনটা কোশ্চেন বললাম এগুলি কিন্তু বিরাট ইম্পর্টেন্ট। তো এরপর তাহলে আমরা দেখো ধাতব আধিক্যজনিত ত্রুটির একটা ভাগ পড়লাম, আর একটা ভাগ কি বললাম না, যদি এরকম হয় যে ক্যাটায়নের অন্তঃস্থানিক স্থানে প্রবেশ। এরপরে আসবো আমরা অন্তঃস্থানিক ক্যাটায়নের উপস্থিতির ফলে কি বলবো না ধাতব আধিক্যজনিত ত্রুটি। তো এটা সম্বন্ধে আসবো। দেখো যে সমস্ত আয়নীয় যৌগকে উত্তপ্ত করলে সেখান থেকে অ্যানায়নগুলো গ্যাস আকারে বেরিয়ে যায়, তাদের ক্ষেত্রে এরকম ত্রুটি দেখায়। যেমন ধরো এটা ধরো একটা আয়নীয় কেলাস MX, তো সেখানে যদি কিনা এখানে অন্তঃস্থানিক স্থানে ক্যাটায়ন এসে প্রবেশ করে যায়, তখন কি হবে না, এখানে ক্যাটায়নের আধানের পরিমাণটা বেড়ে যাবে, অর্থাৎ তড়িৎ প্রসমতা রক্ষা বা তড়িৎ প্রসমতা বজায় থাকবে না। তো সেই তড়িৎ প্রসমতা বজায় করার জন্য পাশের কোনো অন্তঃস্থানিক স্থানে ইলেকট্রন এসে প্রবেশ করবে। তাহলে কি দেখো এখানে তড়িৎ প্রসমতা বজায় থাকলেও যেহেতু এখানে ক্যাটায়নের পরিমাণটা বেড়ে গেছে, তাই জন্য বলবো এটা ধাতব আধিক্যজনিত ত্রুটির মধ্যে পড়ছে। তো আর একটা উদাহরণ দেওয়া যায়, তাহলে ভালো করে ব্যাপারটা বোঝা যাবে। ধরো জিঙ্ক অক্সাইডের কেলাসকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে সে হলুদ বর্ণ হয়ে যায়। কেন হয় সেইটা ব্যাখ্যা করবো, এবং সেখান থেকে এই ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পেরে যাবে। না তাকে উত্তপ্ত করলে কি হবে না, সে জিঙ্ক 2+ হবে, আর O2 মাইনাস তো ভাঙে, সে O2 মাইনাস কি করবে না, সে ইলেকট্রন ত্যাগ করে কি করবে না, অক্সিজেন মানে O2 রূপে বেরিয়ে যাবে, আর দুটো ইলেকট্রন বেরিয়ে আসবে। এই যে ধরো জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলাম, Zn2+ হলো, ধরো এই যে ক্যাটায়নগুলো তখন কি হবে না, জিঙ্ক অক্সাইড কেলাসের যে অন্তঃস্থানিক স্থান, সে অন্তঃস্থানিক স্থানে এসে প্রবেশ করবে, এবং যে ইলেকট্রনগুলো ধরো এখানে বেরিয়েছে, অ্যানায়ন বেরিয়ে চলে যাওয়ার জন্য যে ইলেকট্রন যেখানে বেরিয়েছে, সেই ইলেকট্রনগুলো কি হবে না, পাশের কোনো অন্তঃস্থানিক স্থানে এসে প্রবেশ করে যাবে। তো ইলেকট্রনগুলো আছে বলে সেই ইলেকট্রন কি হবে না, এনার্জি গ্রহণ করে সে এক্সাইটেড স্টেটে যাবে, গিয়ে কি করবে না, সে এনার্জি বিকিরণ করবে, বিকিরণ করার ফলে সে কালার দেখাবে। ওই জন্য কিনা জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ হয়ে যায়, খুবই সিম্পল। তার মানে আমরা কি বললাম, কোন একটা আয়নীয় কেলাসের মধ্যে অন্তঃস্থানিক স্থানে ক্যাটায়ন আসবে, এবং তড়িৎ প্রসমতা রক্ষার জন্য পাশের কোনো অন্তঃস্থানিক স্থানে ইলেকট্রন এসে প্রবেশ করবে। যে সমস্ত আয়নীয় যৌগের ক্ষেত্রে ফ্রেন্কেল ত্রুটি দেখানোর সম্ভাবনা বেশি, তারা কিন্তু এরকম ধরনের ত্রুটি দেখাতে পারে।
এরপরে আসবো আমরা ধাতব ঘাটতিজনিত ত্রুটি সম্বন্ধে। দেখো যদি এরকম হয় কোনো একটা আয়নীয় কেলাসের মধ্য থেকে ক্যাটায়ন তার নিজের স্থান ত্যাগ করে বাইরে চলে যায়, তাহলে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। তো ফাঁকা জায়গা তৈরি হলে কি হবে না, যেহেতু ক্যাটায়নে বাইরে চলে গেল, ধাতুর পরিমাণটা কমছে বলে বলছি ধাতব ঘাটতি ঘটবে। কিন্তু দেখো ক্যাটায়নের চার্জটা এখানে কমে যাবে, তাহলে তড়িৎ প্রসঙ্গত রক্ষা করার জন্য তখন কি হবে, তখন তার পাশের অন্তঃস্থানের স্থান থেকে কোনো একটা ক্যাটায়ন সে কিনা ইলেকট্রন ত্যাগ করে তার চার্জের পরিমাণটা বাড়িয়ে নেবে। তাহলে দেখো এখানে দেখো ক্যাটায়নের চার্জের সমান থাকবে, অ্যানায়নের চার্জের সঙ্গে সমান থাকবে, অর্থাৎ তড়িৎ প্রসঙ্গত বজায় থাকবে এবং ধাতুর হচ্ছে কিনা পরিমাণটা কমে যাচ্ছে বলে বলবো কিনা ধাতব ঘাটতি ঘটবে। তো তো এটা হলো ধাতব ঘাটতিজনিত নন স্টয়কিওমেট্রিক ত্রুটি। তো দেখো এই যে ত্রুটি দেখাবে কারা, এই ত্রুটি দেখাতে পারে তারাই যাদের ক্ষেত্রে যে সমস্ত ক্যাটায়নগুলোর একাধিক জারণ স্তর থাকবে। ধরো উদাহরণস্বরূপ ধরো এপি ধরো Fe2+ হতে পারে, Fe3+ হতে পারে। তো ধরো নিকেল Ni2+ হতে পারে, Ni4+ হতে পারে, বা ধরো কিনা কপার+, হতে পারে। তার মানে যে সমস্ত আয়নীয় যৌগের ক্ষেত্রে ক্যাটায়নগুলোর একাধিক জারণ স্তর থাকবে তারাই একমাত্র কিনা এই ধরনের ত্রুটি দেখাতে পারে। তাহলে আমরা মোটামুটি স্টয়কিওমেট্রিক এবং নন স্টয়কিওমেট্রিক ত্রুটি সম্বন্ধে জানলাম। এরপর আসবো আমরা অশুদ্ধিজনিত ত্রুটি সম্বন্ধে। দেখো যদি কোনো ক্লাসের মধ্যে এরকম হয় যে বাইরে থেকে কোনো অশুদ্ধি তার মধ্যে যুক্ত হয়, তার ফলে ক্লাসের মধ্যে যে ত্রুটি সৃষ্টি হবে তাকে বলবো কিনা অশুদ্ধিজনিত ত্রুটি। এই যে ধরো অশুদ্ধিজনিত ত্রুটিটা কিভাবে সৃষ্টি হলো, না বাইরে থেকে কোনো অশুদ্ধি যুক্ত করার ফলে সেই যে যুক্ত হওয়ার প্রসেস, এটাকে বলা হয় কিনা ডোপিং। কি বলে? ডোপিং। এবং যে অশুদ্ধিটা যুক্ত হলো সেই অশুদ্ধিটাকে বলা হয় কিনা ডোপ্যান্ট। এবার যে অশুদ্ধি যুক্ত করবো সেই অশুদ্ধিটা যুক্ত হবে কিভাবে, আমি উদাহরণস্বরূপ যেটা অশুদ্ধি, সেই অশুদ্ধিটা যুক্ত হবে কিভাবে কোনো একটা আয়নীয় বা কোনো একটা কেলাসের মধ্যে। ধরো কেলাস যদি এরকম ধরো দেখতে হয়, হতে পারে কেলাসের মধ্যেকার যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোকে প্রতিস্থাপন করে এই অশুদ্ধি এখানে প্রবেশ করতে পারে, 1 নম্বর। বা হতে পারে কিনা যে এই যে ধরো কেলাসের যে গঠনকারী কণাগুলো রয়েছে সেই কণাগুলোর যে মধ্যে অন্তঃস্থানিক স্থান, সেই অন্তঃস্থানিক স্থানে এসে প্রবেশ করতে পারে, ধরো এখানে এসে প্রবেশ করতে পারে। তার উপর ভিত্তি করে কিনা অশুদ্ধিজনিত ত্রুটি তার মানে দুরকম ভাবে হতে পারে। বলতে পারি একটাকে বলবো কিনা প্রতিস্থাপক অশুদ্ধি, আর একটাকে বলবো কিনা অন্তঃস্থানিক অশুদ্ধি। প্রতিস্থাপক অশুদ্ধির ফলে যে কেলাসটা তৈরি হলো তার মানে কি সে কেলাসের মধ্যে গঠনকারী কণাও আছে এবং অশুদ্ধিও রয়েছে, তখন সেটাকে বলবো একটা দ্রবণ এবং সেটাকে বলবো কিনা প্রতিস্থাপক কঠিন দ্রবণ। আর যদি এরকম হয় যে অন্তঃস্থানিক স্থানে এসে যদি অশুদ্ধি প্রবেশ করে এবং তার ফলে যে কেলাসটা তৈরি হবে তাকে বলবো একটা দ্রবণ এবং সেই দ্রবণটাকে বলবো কিনা কঠিন দ্রবণ, তাকে বলবো কিনা আমরা অন্তঃস্থানিক কঠিন দ্রবণ। দুটো উদাহরণ দেওয়া যাক। তো আমরা যদি বলি কিনা সোডিয়াম ক্লোরাইডের কেলাস, তো তার সঙ্গে যদি কিনা অশুদ্ধ রূপে স্ট্রনসিয়াম ক্লোরাইড যুক্ত করি তাহলে কি ঘটবে, এই উত্তরটা করলে আমরা বুঝতে পেরে যাব প্রতিস্থাপক অশুদ্ধি কি। আর একটা উদাহরণ দেবো আমরা অন্তঃস্থানিক অশুদ্ধির। তো ধরো NaCl এর কেলাস যদি এরকম হয়, একটা Na+Cl-, ধরো এরকম আছে। ধরো স্ট্রনসিয়াম ক্লোরাইড যুক্ত করলাম, স্ট্রনসিয়াম ক্লোরাইড থেকে যে আয়নটা আসবে Strontium-2+, সে কি করবে না এখানে সোডিয়াম প্লাসকে প্রতিস্থাপন করে দেবে, দিয়ে এখানে প্রবেশ করলো। তাহলে এটা অ্যাকচুয়ালি প্রতিস্থাপক অশুদ্ধি রূপে যুক্ত হলো। কিন্তু সমস্যা হলো স্ট্রনসিয়াম দেখো 2+ আছে, সোডিয়াম বেড়ে গেছে সোডিয়াম প্লাস আকারে, মানে চার্জের পরিমাণ প্লাস চার্জের পরিমাণ বেড়ে গেল। তো ওই জন্য তড়িৎ প্রসমতা রক্ষার জন্য পাশের অন্য কোনো একটা সোডিয়াম প্লাস কিন্তু সে বেরিয়ে যাবে। তাহলে যতগুলো Strontium-2+ যুক্ত করা হলো বা স্ট্রনসিয়াম ক্লোরাইড যুক্ত করা হলো তার দ্বিগুণ সংখ্যক সোডিয়াম প্লাসকে বেরোতে হবে। সেই দ্বিগুণ সংখ্যক সোডিয়াম প্লাস যে বেরোলো সে দ্বিগুণ সংখ্যকের অর্ধেক সংখ্যকে Strontium-2+ থাকবে এবং বাকি অর্ধেক সংখ্যক কিন্তু ফাঁকা বা শূন্য স্থানের সৃষ্টি হবে সেই জায়গায়। তো তার মানে আমরা বলবো কিনা সোডিয়াম ক্লোরাইডের কেলাসে স্ট্রনসিয়াম ক্লোরাইড যুক্ত করলে Strontium-2+টা এখানে অন্তঃস্থানিক অশুদ্ধি হিসাবে যুক্ত হবে, সিম্পলি। আরেকটা উদাহরণ দেওয়া যাক যেটা হচ্ছে প্রতিস্থাপক অশুদ্ধির উদাহরণ। ধরো যদি আমরা বলি স্টিল তৈরি হয়, স্টিল কিভাবে তৈরি হয় না, ধরো আয়রন, তো আয়রনের কেলাস যে আছে গঠনকারী কণা ধরো লোহা, সেই এফির মাঝে যে অন্তঃস্থানিক স্থান আছে সেই অন্তঃস্থানিক স্থানে কার্বন এসে প্রবেশ করে। তাহলে অন্তঃস্থানিক স্থানে কি হলো, কার্বন প্রবেশের ফলে বলবো কিনা যেটা তৈরি হলো সেটাই কিনা অ্যাকচুয়ালি স্টিল, এবং এটা হচ্ছে কিনা একটা অন্তঃস্থানিক অশুদ্ধির উদাহরণ।
ধরো উদাহরণস্বরূপ ধরো আমি বলছি লোহাগুলো ধরো এরকম লোহার পরমাণু আছে, তবে এই যে ফাঁকা জায়গাগুলো, সেই ফাঁকা জায়গা ধরো কার্বন এসে প্রবেশ করলো, ধরো এগুলো Fe, এটা ধরো কার্বন। আর আয়রনের সঙ্গে কার্বন যুক্ত হয়ে স্টিল তৈরি করে। তার মানে স্টিল হলো অ্যাকচুয়ালি একটা অন্তঃস্থানিক বলবো কিনা অশুদ্ধির উদাহরণ। এখন আমরা কঠিন পদার্থের তড়িৎ ধর্ম সম্বন্ধে জানবো। দেখো কোনো কোনো কঠিন পদার্থ আছে যারা সহজে তড়িৎ পরিবহন করতে পারে, তাকে বলে তড়িৎ পরিবাহী জানি আমরা। এবং আবার এমন কিছু কঠিন পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন করতে পারে না, তাকে বলে অন্তরক। এবং এমন কিছু পদার্থ আছে যারা খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারে না, আবার খুব খারাপও নয়, বা একদম করতে পারে না তাও নয়, তো তাকে বলে কিনা অর্ধপরিবাহী জানি আমরা। এগুলো খুবই সিম্পল। তো কোনো একটা পদার্থ তড়িৎ পরিবহন করতে পারছে কি পারছে না, তো সেটা কি করে আমরা ব্যাখ্যা করব? সেটা ব্যাখ্যা করার জন্য আমাদের একটা নতুন তত্ত্ব বা থিওরি পড়তে হবে, তাকে বলছি কিনা আমরা ব্যান্ড তত্ত্ব। সেই ব্যান্ড তত্ত্ব কি ব্যাপারটা, তো সেটা আমরা এখন আগে জানি। তো সেখান থেকে আমরা ব্যাখ্যা করতে পেরে যাব কারা তড়িৎ পরিবহন করতে পারে, কারা পারে না। দেখো আমরা আণবিক কক্ষক তত্ত্ব সম্বন্ধে জানি। সেই আণবিক কক্ষক তত্ত্বটা যখন আমরা ধাতুর ক্ষেত্রে বলবো, সেই আণবিক কক্ষক তত্ত্বকেই বলা হবে কিনা ব্যান্ড তত্ত্ব। যেমন আমরা যদি ধরো একটা আগে আমরা আণবিক কক্ষক তত্ত্বটা একটু জাস্ট রিমাইন্ড করে নিই। ধরো দুটো হাইড্রোজেন পরমাণু তারা যখন যুক্ত হবে, হয়ে যখন হাইড্রোজেন অণু তৈরি করবে, তো তখন কি হয় না, হাইড্রোজেনের একটা 1s পারমাণবিক কক্ষক এর 1s পারমাণবিক কক্ষক মিলে তৈরি করে কিনা দুটো আণবিক কক্ষক তৈরি করে, সিগমা 1s এবং সিগমা স্টার 1s। মোটামুটি এগুলো আমরা জানি, সেইভাবে আমরা লিখেছিলাম। A1 এটা একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে দুটো পারমাণবিক কক্ষক মিলে যতগুলো পারমাণবিক কক্ষক মিলবে ততগুলো আণবিক কক্ষক তৈরি করবে। তার অর্ধেক সংখ্যক আণবিক কক্ষক কি হবে, তার শক্তি কম হবে, তাকে বলে কিনা বন্ডিং মলিকুলার অরবিটাল বলে। আর অর্ধেক সংখ্যক শক্তি বেশি, তাকে বলে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বলে। তো এটা 1s, এটা 1s, তাহলে এটা বলবো কিনা সিগমা 1s, এটা বলে সিগমা স্টার 1s। তো এখানে দুটো ইলেকট্রন এখানে থাকবে, তো এখানে থাকবে না। তো এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক কক্ষক। তো আমরা ধাতুর ক্ষেত্রে দেখবো কিনা আণবিক কক্ষক তত্ত্বটা কি করে আমরা এখানে লিখবো, এবং সেখান থেকে আমরা ব্যাখ্যা করবো ব্যান্ড তত্ত্ব ব্যাপারটা কি। ধরো লিথিয়াম ক্ষেত্রে, ধরো লিথিয়ামের ইলেকট্রনের বিন্যাস হচ্ছে কিনা 1s2, 2s1, এবং তারপরে 2p থাকে, 2p ধরো ফাঁকা। এটা কেন লিখলাম পরে বলছি। তো ধরো যখন লিথিয়াম দুটো যুক্ত হবে, Li আর Li, তো যুক্ত হলে কি হবে না, লিথিয়ামের মধ্যে 1s পারমাণবিক কক্ষগুলো মিলবে, 2s গুলো মিলবে এবং 2p গুলো মিলবে। এরা তৈরি করবে আণবিক কক্ষক, এরাও আণবিক কক্ষক তৈরি করবে। ধরো যদি আমরা 2s পারমাণবিক কক্ষকগুলোর মিলনের ফলে কি হবে, আণবিক কক্ষক তৈরি হয় দেখি। দেখো দুটো 2s তারা যুক্ত হবে, একটা করে ইলেকট্রন থাকে, তৈরি করবে কিনা সিগমা 2s, সিগমা স্টার 2s। এখানে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন থাকবে, আর এখানে ইলেকট্রন থাকবে না। তো এই যে স্তর, এই স্তরটাকে যদি আমরা এইভাবে লিখি, এবং বন্ডিং যে ধরো তার শক্তি কম, অ্যান্টি বন্ডিং তার শক্তি বেশি, তাহলে যখন Li2 করছি আমরা, তাহলে এর পাশে ধরো বন্ডিং, এটা ধরো অ্যান্টি বন্ডিং আণবিক কক্ষক। যখন এরকম ধরো আরো Li পরপর যুক্ত হবে, ধরো Li4 হলো, তখন কি হবে, তখন দুটো হবে বন্ডিং, দুটো হবে অ্যান্টি বন্ডিং। তাহলে এখানে ধরো Li2 এর ক্ষেত্রে এখানে ইলেকট্রন ভর্তি, এখানে ফাঁকা। Li4 এর ক্ষেত্রে কি হবে, এখানে ভর্তি, উপরে ফাঁকা। Li যখন 6 করবো কি হবে, তিনটা নিচে, উপরে তিনটে, যেখানে পুরো ইলেকট্রন ভর্তি হবে, উপরে ফাঁকা হবে। সেরকমই যদি আমরা করি Lin, মানে অসংখ্য যদি কিনা এরকম পারমাণবিক কক্ষক মিলে, মানে অসংখ্য লিথিয়াম যদি যুক্ত হয়ে যায়, অসংখ্য বলতে প্রচুর, মানে প্রায় 10⁻23 অর্ডারে, তখন কি হবে, তখন এই যে ধরো এদের মধ্যে শক্তির পার্থক্য আর বোঝাই যাবে না। তখন কি বলবো না, এই যে ধরো এই যে আণবিক কক্ষগুলোকে তখন বলবো একটা ব্যান্ড, মানে ব্যান্ডের মতো একটা গঠন করবে একটা। সেই ব্যান্ডের মধ্যে বলবো কিনা এই যে এই নিচের অংশটা কিনা ইলেকট্রন দ্বারা পুরোপুরি ভর্তি, বলবো পুরোপুরি ভর্তি, আর উপরের অংশটা কিনা ইলেকট্রন থাকবে না, খালি। তার মানে বলবো কিনা 2s যে পারমাণবিক কক্ষকগুলো তারা মিলে বলবো কিনা একটা ব্যান্ড তৈরি করলো, এবং সেই ব্যান্ডটা কিনা অর্ধপূর্ণ ব্যান্ড। এটাকে বলছি কিনা আমরা অ্যাকচুয়ালি ব্যান্ড। এবং যেহেতু 2s পারমাণবিক কক্ষক অর্ধপূর্ণ, সুতরাং এই ব্যান্ডটা হবে কিনা অর্ধপূর্ণ। দেখো একই রকম করে যদি কিনা 1s গুলো মিলে, তখন তারা কি করবে না, পূর্ণ ব্যান্ড তৈরি করবে, পূর্ণ 1s ব্যান্ড তৈরি করবে। 2s গুলো কি হবে না, অর্ধপূর্ণ ব্যান্ড হলো, অর্ধপূর্ণ 2s ব্যান্ড তৈরি করবে। এবং 2p গুলো যুক্ত হয়ে কিনা খালি ব্যান্ড তৈরি করবে, খালি 2p ব্যান্ড তৈরি করবে।
এই ব্যান্ড সংক্রান্ত 3টা টার্ম আমরা পড়বো, তার উপর ভিত্তি করে আমরা এই ব্যাখ্যাগুলো করবো কারা তড়িৎ পরিবহন করতে পারে কারা করে না। না দেখো, না বলবো সর্বনিম্নের শক্তির যেই ব্যান্ড পুরোপুরি ফাঁকা তাকে বলা হয় কিনা পরিবাহী ব্যান্ড। পরিবাহী ব্যান্ড, তাহলে কি বলবো না সর্বনিম্ন শক্তির যে ব্যান্ড পুরোপুরি ফাঁকা তাকে বলবো পরিবাহী ব্যান্ড। যেমন ধরো লিথিয়ামের ক্ষেত্রে কোনটা পরিবাহী ব্যান্ড, না 2p ব্যান্ড হচ্ছে কিনা পরিবাহী ব্যান্ড। এবার করবো ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড কাকে বলবো, আমরা বলবো সর্বোচ্চ শক্তির যেই ব্যান্ড পুরোপুরি ভর্তি বা অর্ধেক ভর্তি ইলেকট্রন দ্বারা তাকে বলবো কিনা ভ্যালেন্স ব্যান্ড। যেমন এখানে কোনটাকে বলবো না 2s ব্যান্ড, দেখো অর্ধপূর্ণ এবং এর শক্তি সব থেকে বেশি, তো এই জন্য এটাকে বলবো কিনা আমরা ভ্যালেন্স ব্যান্ড। যেমন 2s ব্যান্ড হলো লিথিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে কি হলো, পরিবাহী ব্যান্ড পুরো ফাঁকা, নিশ্চয়ই বুঝতে পারছো পরিবাহী ব্যান্ডের শক্তি বেশি হবে ভ্যালেন্স ব্যান্ডের থেকে। ভ্যালেন্স ব্যান্ড হয় ইলেকট্রন দ্বারা পুরোপুরি ভর্তি, নয়তো খালি হতে পারে। ধর আমি বলছি ইলেকট্রন দ্বারা ভর্তি আছে উদাহরণস্বরূপ। সেই ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ড এদের মধ্যে যে পার্থক্য, শক্তির পার্থক্য, তাকে বলা হবে কিনা নিষিদ্ধ শক্তি অঞ্চল। নিষিদ্ধ শক্তি অঞ্চল বা বলে ফরবিডেন এনার্জি গ্যাপ। তো এই ব্যান্ড তত্ত্ব এবং এই যে 3টা বললাম টার্ম, পরিবাহী ব্যান্ড বা বলে কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড এবং ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি অঞ্চল, তো এই ব্যান্ড তত্ত্বের সাহায্যে আমরা সহজে ব্যাখ্যা করতে পেরে যাব যে কোনো ধাতু কেন তড়িৎ পরিবহন করতে পারে ভালোভাবে, বা ধরো কোনো কঠিন পদার্থ কেন তড়িৎ পরিবহন করতে পারে না, বা কারা অর্ধপরিবাহী এবং কেন অর্ধপরিবাহী সেগুলো আমরা সহজেই ব্যাখ্যা করতে পারবো। যেমন ধরো ধাতু দ্বারা তড়িৎ পরিবহন আমরা কি করে ব্যাখ্যা করবো, না কিছু কিছু ধাতু আছে যাদের ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে কিনা অর্ধপূর্ণ। ধরো যদি বলি এটা আমরা ভ্যালেন্স ব্যান্ড, সেই ভ্যালেন্স ব্যান্ড কিনা অর্ধপূর্ণ, অর্থাৎ ইলেকট্রন দ্বারা অর্ধেকটা ভর্তি। তো ওই জন্য সেই ধাতুগুলোকে যখন বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে রাখা হবে, সেই এখানের ইলেকট্রনগুলো তারা কি করবে না সহজেই এই জায়গায় চলে আসতে পারবে, অর্থাৎ ইলেকট্রন সঞ্চরণশীল হবে। আর সঞ্চরণশীল হচ্ছে বলেই তারা সহজেই তড়িৎ পরিবহন করতে পারবে। এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে কি বললাম, কিছু কিছু ধাতু আছে যাদের কি বললাম ভ্যালেন্স ব্যান্ডটা অর্ধেক পূর্ণ। যেমন ধরো উদাহরণস্বরূপ ধরো কোপার অর্ধপূর্ণ। তো সেই সমস্ত ধাতুগুলোকে যদি বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে রাখা হয় তাহলে সেই অর্ধপূর্ণ যে ভ্যালেন্স ব্যান্ড, সেই নিচের যে ইলেকট্রনগুলো সেগুলো কি করবে না সহজেই উপরে ফাঁকা জায়গায় চলে আসতে পারবে, অর্থাৎ ইলেকট্রন সঞ্চরণশীল হবে, তাই তারা সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। আর কিছু কিছু ধাতু আছে যাদের ভ্যালেন্স ব্যান্ডটা কিন্তু ইলেকট্রন দ্বারা পুরোপুরি ভর্তি এবং তাদের পরিবাহী ব্যান্ড তার উপরে থাকে। এই পরিবাহী ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে শক্তির কোনো পার্থক্য থাকে না। ধরো আমি বলছি উপরে এটা ধরো পরিবাহী ব্যান্ড, তো এটা হচ্ছে কিনা পরিবাহী ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ড পুরোপুরি ভর্তি, কিন্তু ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ডে দেখো উপরিপাত ঘটেছে, অর্থাৎ এদের মধ্যে শক্তির কোনো পার্থক্য নেই, নিষিদ্ধ শক্তি অঞ্চলটাই নেই। ওই জন্য যখন এদেরকে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে রাখা হবে তখন তারা কি করবে না সহজেই এই যে অঞ্চল থেকে ইলেকট্রন এই অঞ্চলে আসতে পারবে, সহজেই তারা বা বলবো কিনা সহজেই এখানে ইলেকট্রন সঞ্চরণশীল হবে, তাই তারা সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। যেমন ধরো ম্যাগনেসিয়াম ধাতুর ক্ষেত্রে এরকম ঘটে। এবার করবো কারা অন্তরক। তার আগে এখানে বলে নিই, দেখো যে সমস্ত ধাতুগুলো ধাতব পরিবাহী তাদের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়ালে তাদের পরিবাহিতা কমে যায়। কেন, দেখো ধাতুর মধ্যে দেখো ধাতব ক্যাটায়নগুলো ধরো এরকম এরকম জায়গায় আছে, ধরো ইলেকট্রনগুলো কি হবে না ইলেকট্রনগুলো ধরো এর মধ্য দিয়ে যাবে। যখন তাপমাত্রা বাড়াবো কি হয়, ধাতব যে ক্যাটায়নগুলো বা পরমাণুগুলো আছে এদের মধ্যে কিন্তু কম্পন বাড়বে, মানে ভাইব্রেট করবে বেশি বেশি করে। তো যখন ইলেকট্রনগুলো এর মধ্য দিয়ে যাবে তখন কি ইলেকট্রনের সঙ্গে এই ক্যাটায়ন বা পরমাণুগুলোর মধ্যে কি বলবো সংঘর্ষ তৈরি হবে। তো সংঘর্ষ হওয়ার জন্য ইলেকট্রনগুলোর কি বলবো যাতায়াতে বাধা সৃষ্টি হবে, আর বাধা সৃষ্টি হচ্ছে বলেই বলবো কিনা তাদের সঞ্চরণশীলতা কমবে, আর সঞ্চরণশীলতা কমা মানেই বলবো কিনা পরিবাহিতা কমবে। তো ওই জন্য ধাতব পরিবাহের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কিন্তু পরিবাহিতা কমবে। এবারে যারা অন্তরক তারা কেন অন্তরক, না কারণ অনেক ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড পুরোপুরি পূর্ণ থাকে, তাহলে ভ্যালেন্স ব্যান্ড পুরোপুরি ইলেকট্রন দ্বারা পূর্ণ এবং পরিবাহী ব্যান্ড তার উপরে থাকবে, এবং পরিবাহী ব্যান্ডটা এত উপরে থাকে যে ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্যটা অনেক বেশি হয়। তাহলে এটা হলো কি ব্যান্ড,
পরিবাহী ব্যান্ড। এটা কি? ভ্যালেন্স ব্যান্ড। তাহলে কি বললাম? ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দ্বারা ভর্তি, তার উপরে পরিবাহী ব্যান্ড, এবং এদের মধ্যে শক্তির পার্থক্যটা অনেক বেশি। এই পার্থক্য কি বলে? নিষিদ্ধ শক্তি অঞ্চল। জানি আমরা, তাহলে নিষিদ্ধ শক্তি অঞ্চল অনেক বেশি। তো ওই জন্য বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে এই ইলেকট্রনগুলো যে শক্তি গ্রহণ করবে, সেই শক্তিটা যথেষ্ট নয় এখান থেকে এখানে যাবার জন্য। তার জন্য তারা কি করবে? তারা এই জায়গায় যেতে পারবে না। আর এই জায়গায় না যেতে পারার জন্য ইলেকট্রন সঞ্চরণশীল নয়। তাহলে কি বলবো? তারা তড়িৎ পরিবহন করতে পারবে না। তাহলে আমরা বলবো অন্তরক পদার্থের ক্ষেত্রে কি হয় না, ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দ্বারা পুরোপুরি ভর্তি থাকে, পরিবাহী ব্যান্ড ভ্যালেন্স ব্যান্ডের এত উপরে থাকে, অর্থাৎ শক্তির বলবো নিষিদ্ধ শক্তির অঞ্চলটা এত বেশি থাকে যে ভ্যালেন্স ব্যান্ডগুলো বলবো কিনা তার এনার্জি গ্রহণ করে এই নিষিদ্ধ শক্তি অঞ্চলকে অতিক্রম করে পরিবাহী ব্যান্ডে পৌঁছাতে পারে না। তার জন্য তারা তড়িৎ পরিবহন করতে পারে না। খুবই সিম্পল। এরপরে আমরা যারা অর্ধপরিবাহী তাদের তড়িৎ পরিবাহিতা ব্যাখ্যা করব। দেখো, যারা অর্ধপরিবাহী তাদের ক্ষেত্রে কিনা ভ্যালেন্স ব্যান্ড পুরোপুরি পূর্ণ থাকে। ধরো ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দ্বারা পুরোপুরি পূর্ণ এবং পরিবাহী ব্যান্ড তার উপরে থাকে। এই ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ডের মধ্যে শক্তির যে গ্যাপ সেটা কিন্তু অনেক কম। তাহলে এটা কি? নিষিদ্ধ শক্তি অঞ্চল। দেখো, এই পরিমাণটা অনেকটা কম। তার জন্য তারা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিতে প্রাথমিক অবস্থায় খুব কম সংখ্যক কণা এখানে আসতে পারলেও যখন তাপমাত্রা বাড়ানো হবে তখন কিনা এখানে এই যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো কিনা অনেক বেশি বেশি করে এনার্জি গ্রহণ করবে। তো সে বেশি করে এনার্জি গ্রহণ করে তারা সহজেই এই জায়গায় পৌঁছাতে পারবে। ওই জন্য প্রাথমিক অবস্থায় যারা অর্ধপরিবাহী তারা কিনা কম তড়িৎ পরিবহন করে। তাপমাত্রা বাড়ালে সেই ইলেকট্রনগুলো যেহেতু এখানে সহজেই আসতে পারছে, তাপমাত্রা বাড়ালে ওই জন্য পরিবাহিতা বাড়বে। তাহলে বলবো আমরা যারা অর্ধপরিবাহী তাদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড পুরোপুরি পূর্ণ, পরিবাহী ব্যান্ড তার উপরে থাকে, পরিবাহী ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য বেশি থাকে না, অর্থাৎ নিষিদ্ধ শক্তির অঞ্চলের পরিমাণটা কম থাকে। তার জন্য প্রাথমিক অবস্থায় খুব কম পরিমাণ ইলেকট্রন এই জায়গায় পৌঁছাতে পারলেও তাপমাত্রা বৃদ্ধি করলে বেশি বেশি করে ইলেকট্রন পরিবাহী ব্যান্ডে এসে পৌঁছাতে পারবে, ওই জন্য পরিবাহিতা বাড়বে। তো এগুলো হলো কিনা ব্যান্ড তত্ত্বের সাহায্যে যারা পরিবাহী, যারা অর্ধপরিবাহী এবং যারা অন্তরক তাদের তড়িৎ পরিবাহিতার ব্যাখ্যা। তো আজকে এই পর্যন্তই।